বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে নিস্তব্ধ প্রহরীরা পাহারায় রত, কিন্তু ভেতরে একটি সুরক্ষিত এবং সাউন্ড প্রুফ কক্ষে আজ রাতে কোনো ঘুম নেই। সেখানে টেবিলের একপাশে বসে আছেন স্বাধীন, সার্বভৌম এবং মাথা নত না করা এক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য পাশে চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। টেবিলের মাঝখানে রাখা একটি চুক্তির খসড়া। এই একটি খসড়া সই হওয়ার সাথে সাথে দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যেতে চলেছে। সাধারণ মানুষ হয়তো কাল সকালে খবরের কাগজ খুলে খুঁজবে চুক্তি কি সই হয়েছে, সরকার কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক চুক্তির ভাষা সাধারণ খবরের কাগজের মতো হয় না। এগুলো পাবলিক করা হয় না, বা করলেও অত্যন্ত দেরিতে সরকারিভাবে জানানো হয় শুধুমাত্র ডিপ্লোমেসি বা ভূ রাজনৈতিক কূটনীতির কারণে। হয়তো এই মুহূর্তে এটিকে অফিসিয়াল করা হচ্ছে না, হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই দেশের নেতারা হাসি মুখে ফাইটার জেটের মডেল হাতে নিয়ে ছবি তুলবেন না, কিন্তু পর্দার পেছনের আসল খবর হলো ডিল ডান, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় 24টি জেট অ্যান্ড সি মাল্টি রোল ফাইটার জেট যুক্ত হওয়ার বিষয়টি এখন কেবলই সময়ের ব্যাপার। তারেক রহমানের চলতি চীন সফরে এই চুক্তি অফিসিয়াল হোক বা না হোক, লাল সবুজের আকাশে ড্রাগনের এই মারণাস্ত্র ডানা মেলতে যাচ্ছে, এটি আজ একটি ধ্রুব সত্য। এই চুক্তি কেবল কয়েকটি যুদ্ধবিমান কেনার চুক্তি নয়, এটি হলো গত 15 বছর ধরে আমাদের বুকের উপর চেপে বসা এক ভিনদেশি আধিপত্যবাদের শৃঙ্খল ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার এক মহাকাব্যিক দলিল। বিগত স্বৈরাচারী সরকার এই দেশটিকে প্রতিবেশী ভারতের একটি আজ্ঞাবহ প্রদেশে পরিণত করেছিল। দিল্লির ইশারা ছাড়া এদেশের আকাশে একটি পাখিও উঠতে পারত না। কিন্তু আজ বেইজিংয়ের সেই রুদ্ধদ্বার কক্ষে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বোঝাপড়া করছেন তা হলো সেই দাদাগিরির গালে এক অমোঘ চপেটাঘাত। ভারতের উগ্রবাদী মিডিয়া এবং সাউথ ব্লকের কর্তারা সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করে আমাদের রাফাল যুদ্ধবিমানকে ঠেকানোর মতো ক্ষমতা এশিয়ায় কারণেই। ফ্রান্সের কাছ থেকে এই রাফাল কিনে তারা ভেবেছিল পুরো দক্ষিণ এশিয়াকে তারা নিজেদের পকেটে পুরে ফেলেছে, কিন্তু তাদের এই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল খুব দ্রুতই। পাকিস্তান যখন চীনের কাছ থেকে এই জেট অ্যান্ড সি বিমানগুলো তাদের বহরে যুক্ত করলো, তখন হিসাব সম্পূর্ণ পাল্টে গেল। আকাশযুদ্ধের মহড়ায় দেখা গেল জেট অ্যান্ড সির অত্যাধুনিক রাডার এবং দূরপাল্লার PL-15 মিসাইল অনায়াসেই রাফালকে মাঝ আকাশে লক করে ভূপাতিত করতে সক্ষম। অর্থাৎ যে রাফাল নিয়ে ভারত আমাদের দিকে চোখ রাঙাতো, সেই রাফালের সাক্ষাৎ জমদূত হলো এই জেট অ্যান্ড সি। আর আজ সেই একই জমদূত এসে নামতে যাচ্ছে কুর্মিটোলা এবং চট্টগ্রামের রানওয়েতে। এক একটি 700 কোটি টাকার এই বিমান আকাশে ওড়া মানে কেবল একটি যন্ত্রের ওড়া নয়, এটি হলো লাল সবুজের পতাকায় মোড়ানো এক গগনবিদারী হুঙ্কার। আমাদের আকাশে চোখ তুলে তাকালে তোমাদের চোখ উপড়ে ফেলা হবে, আমাদের 1 ইঞ্চি মাটির দিকে নজর দিলে তোমার আকাশসীমাকে লাশে পরিণত করা হবে। যখনই এই 24টি যুদ্ধবিমান কেনার খবর সামনে আসে, তখনই এদেশের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু ভারতীয় দালাল এবং ভারতপন্থী ব্লক তাচ্ছিলের হাসি হাসে। তারা দিনের আলোতে বসে নানা রকম ষড়যন্ত্রের জাল বনে। অনেকেই বলাবলি করছেন ভারতপন্থী ব্লকের তীব্র চাপ এবং দিল্লির কুটচালের কারণে হয়তো শেষ পর্যন্ত এই চুক্তি ক্যান্সেল বা বাতিল হয়ে যেতে পারে। তারা ভাবছেন হয়তো কোনোভাবে ঢাকাকে ভয় দেখিয়ে এই ড্রাগনের আক্রমণ ঠেকিয়ে দেবে ভারত। কিন্তু এই দালালরা আন্তর্জাতিক সামরিক চুক্তির ব্যাকরণ বোঝে না। একটি সামরিক চুক্তি যখন এই পর্যায়ে পৌঁছে যায়, তখন সেখান থেকে ফিরে আসার কোনো পথ খোলা থাকে না। এগ্রিমেন্ট করে ক্যান্সেল করার কনসিকোয়েন্স বা পরিণতি কোনো সাধারণ ব্যাপার নয়। এর সাথে জড়িয়ে থাকে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ, আন্তর্জাতিক আস্থার সংকট এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের চূড়ান্ত অবনতি। এটি এতদূর এগিয়েছে যে এখন আর এখান থেকে বিমান না নিয়ে খালি হাতে ফেরত আসা সম্ভব নয়। ভারতপন্থী দালালরা যতই ফিসফিস করুক, সাউথ ব্লক যতই চাপ দিক, এই চুক্তি এখন পয়েন্ট অফ নো রিটার্ন বা ফিরে আসার অযোগ্য রেখা পার হয়ে গেছে। বিমান আসছেই এবং তা ভারতের চোখের সামনে দিয়েই বাংলাদেশের রানওয়ে স্পর্শ করবে। দালালরা আবার অন্য একটি যুক্তি দাঁড় করায়। তারা বলে 24 পিস যুদ্ধবিমান দিয়ে কি হবে, ভারতের হ্যাঙ্গারে তো সুখোই, মিরাজ আর রাফাল মিলিয়ে 200-এর ওপর ফাইটার জেট আছে, ওদের 200-এর সামনে আমাদের 24টা তো কিছুই না। এই দালালরা আসলে মাতৃভূমির প্রেম তো বোঝেই না, তারা সামরিক রণকৌশলও বোঝে না। প্রতিরক্ষা বা সামরিক ভারসাম্য কখনো শুধু সংখ্যার উপর নির্ভর করে না। একটি দেশের প্রতিরক্ষা নির্ধারিত হয় তার আয়তন এবং কৌশলগত অবস্থানের উপর। ভারতের আয়তন বিশাল, তাদের একদিকে পাকিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত, অন্যদিকে চীনের সাথে হিমালয়ের রক্তক্ষয়ী সীমান্ত। তাদের 200 ফাইটার জেট পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। কিন্তু বাংলাদেশের আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার। এই ছোট কিন্তু অত্যন্ত ঘন এবং কৌশলগত আকাশসীমাকে রক্ষা করার জন্য 200 যুদ্ধবিমানের কোনো প্রয়োজন নেই। অত্যাধুনিক প্রযুক্তির 24টি যুদ্ধবিমানই এখানে এক অভেদ্য মৃত্যু ফাঁদ তৈরি করার জন্য যথেষ্ট। সবচেয়ে ভয়ঙ্কর এবং ভারতের জন্য সবচেয়ে আতঙ্কজনক সত্যটি হলো আমাদের ভৌগোলিক অবস্থান। আমরা কোথায় আছি? আমরা ভারতের পেটের মধ্যে বসে আছি।
আমাদের মানচিত্রের ঠিক ওপরেই ভারতের সেই বিখ্যাত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। বাংলাদেশের লালমনিরহাট বা উত্তরের কোনো বিমান ঘাঁটি থেকে যদি একটি জেট এনসি উড্ডয়ন করে, তবে চোখের পলক ফেলার আগেই এটি শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যাবে। আমাদের 24টি যুদ্ধবিমান দিয়ে ভারতের পুরো দেশ দখল করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই 24টি যুদ্ধবিমান শুধু ওই 22 কিলোমিটারের চিকেন স্নেকের উপর নজরদারি চালালেই ভারতের পুরো পূর্বাঞ্চলীয় সামরিক ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। আমাদের অবস্থানটাই আমাদের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র। আমরা ভারতের পেটের ভেতরে বসে থাকা সেই টাইম বোমা, যার টাইমার এখন জেট এনসির অত্যাধুনিক রাডারের সাথে যুক্ত হতে যাচ্ছে। এই 24টি জেট এনসি কেনা শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি হলো ভারতীয় আধিপত্যবাদের মুখে থুতু ছিটিয়ে দেওয়া এক প্রকাশ্য কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ। গত কয়েক মাস ধরে ভারতের উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী এবং আসামের হেমন্ত বিশ্ব শর্মা গলা ফাটিয়ে হুঙ্কার দিচ্ছিলেন, বাংলাদেশ দখল করে নেব, রংপুর দখল করে নেব। তারা ভেবেছিল বাংলাদেশের মানুষ হয়তো তাদের এই ফাঁকা পুলিতে ভয় পেয়ে গুটিসুটি মেরে বসে থাকবে। তারা ভুলে গিয়েছিল এই জাতি 30 লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি নাফ নদীর কালো জলে অনবরত উস্কানি দিয়ে আসছিল, কখনো গুলি, কখনো পুশিন। আর বেইজিংয়ের রেড কার্পেটে বসে তারেক রহমান যেন সেই সব উস্কানিমূলক হুঙ্কারের মোক্ষম জবাবটি দিয়ে এলেন। মোদী সরকারের সাউথ ব্লক, পশ্চিমবঙ্গের শুভেন্দু আর মিয়ানমারের জান্তাকে আজ বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিল, আমরা আর সেই পুরনো নতজানু এবং মেরুদণ্ডহীন বাংলাদেশ নেই। আমাদের আকাশে এখন আর কেবল মেঘ উড়ে বেড়ায় না, আমাদের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে ড্রাগনের আগুন আর জেট এনসি এর মারণাস্ত্র। তোমরা যদি বর্ডারে পুশিন করো, যদি রংপুর দখলের স্বপ্ন দেখো, তবে মনে রেখো, আমাদের ফাইটার জেটগুলো যখন শব্দের চেয়ে দ্রুত গতিতে তোমাদের আকাশসীমার কাছাকাছি গর্জে উঠবে, তখন তোমাদের রাডারের স্ক্রিনগুলো ভয়ে কাঁপতে শুরু করবে। আমাদের 24টা বিমান তোমাদের 200টা বিমানের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যারা ভাবছেন এই 24টি জেট এনসিতেই বাংলাদেশের সামরিক আধুনিকায়নের গল্প শেষ, তাদের জন্য ক্লাইম্যাক্সের আরও বড় চমক অপেক্ষা করছে। এটি তো কেবল শুরু। সামরিক বিশ্লেষকরা এবং প্রতিরক্ষা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, চীনের এই জেট এনসির পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথেও ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র, ইটালির ইউরোফাইটার টাইফুন। একদিকে চীনের জেট এনসি, অন্যদিকে ইউরোপের ইউরোফাইটার টাইফুন। এই দুই পরাশক্তির সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে বাংলাদেশ বিমান বাহিনী এমন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে যাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার আকাশে একছত্র আধিপত্য বিস্তার করবে। ঢাকা এখন আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। আমরা অস্ত্র কিনছি আমাদের নিজেদের টাকায়, আমাদের দেশপ্রেমিক মানুষের ঘাম ছড়ানো অর্থে, আমাদের নিজেদের আকাশ সুরক্ষিত করার জন্য। আমরা ভারতের পেছনের উঠোন নই, আমরা দক্ষিণ এশিয়ার নতুন গেম চেঞ্জার। রাত শেষ হয়ে আসছে বেইজিংয়ে। চুক্তির কাগজে হয়তো এতক্ষণে অলিখিত বা লিখিত সিলমোহর পড়ে গেছে। ডক্টর ইউনূসের বুনে দেওয়া সেই কূটনৈতিক জালের ফসল আজ বীর দর্পে ঘরে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চুক্তিটি অফিসিয়াল হোক বা না হোক, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর মোতাবেক ডিল ডান। কিন্তু 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ এক অদ্ভুত, গুমোট এবং শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। তাদের চোখে আজ ঘুম নেই, তাদের রাডারের স্ক্রিনে হয়তো এখনও কোনো জেট এনসি ধরা পড়েনি, কিন্তু তাদের মনস্তাত্ত্বিক রাডারে এক বিশাল ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে দেশটিকে তারা এতদিন হাতের পুতুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যে দেশের রাজনীতিকে তারা নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করত, সেই দেশটি আজ তাদের পেটের ভেতর বসে এক ভয়ঙ্কর টাইম বোমা হয়ে গর্জে উঠেছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শীঘ্রই কুর্মিটোলা এবং চট্টগ্রামের আকাশে শোনা যাবে জেট ইঞ্জিনের সেই কান ফাটানো গর্জন। সেই গর্জন যখন শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে বঙ্গোপসাগরের শেষ পর্যন্ত প্রতিধ্বনিত হবে, তখন সাউথ ব্লক বুঝতে পারবে বাংলাদেশকে ভয় দেখানোর দিন চিরতরে শেষ। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, আমাদের আয়তন হয়তো ছোট হতে পারে, কিন্তু মাতৃভূমিকে ভালোবাসার আবেগ এবং শত্রুর দম্ভ চূর্ণ করার জন্য আমাদের বুকের পাটা পরাশক্তিদের অহংকার গড়িয়ে দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত।